গ্রামের নাম পদ্মদহ। সেই কোনকালে রাজারা কাটিয়েছিল এক পুকুর, পদ্মে ভরা পুকুর, আর সেই পুকুরের নাম হতেই গ্রামের নাম পদ্মদহ। পদ্মদহের নন্দীরা বিত্তশালী লোক। আগে জমিদার ছিলেন তারা। এখন জমিদারি না থাকলেও যা আছে তাতে পায়ের ওপর পা তুলে খাওয়া যায় অনায়াসে। দো ফসলা ধানের জমি, মাঝ ভর্তি পুকুর, বিশাল গোয়ালে শখানেক গরু, মুরগির হাঁসের ফার্ম। কি নেই নন্দীবাবুদের? নন্দীবাড়ির বড়বাবু ঘনশ্যাম নন্দী গম্ভীর মানুষ। তিনি যখন জলদগম্ভীর গলায় হাঁক পাড়েন তখন গোটা ঘর শশব্যস্ত হয়ে ওঠে। সন্ধ্যার সময় বসবার ঘরে বসে আড্ডা। গ্রামের হাই স্কুলের হেডমাস্টার মধুসূদন মুখার্জি, স্কুলের সংস্কৃতের পণ্ডিত নকুল বটব্যাল, রিটায়ার্ড ডেপুটি কমিশনার প্রণব শতপথী সহ অনেকেই হাজির হন সেই আড্ডায়। বেশ রাত করে যে যার বাড়িতে ফিরে যায়। একদিন সন্ধ্যায় কথা হচ্ছিল ভূত নিয়ে। যে যার ভৌতিক অভিজ্ঞতার কথা বলছিলেন। প্রথমে শুরু করলেন মধুসূদন বাবু। সামনের টেবিলে রাখা টে থেকে একটা সিঙ্গাড়া তুলে নিয়ে মস্ত একটা কামড় দিয়ে বললেন, সে ভূত দেখেছিলাম পুরন্দরপুরে। বললে বিশ্বাস করবেন না, ভট্টাচার্য মশাই সঙ্গে না থাকলে একটা অনর্থ হয়ে যেত। ভট্টাচার্য মশাই মানে মনোহরপুরের বগলা ভট্টাচার্য? জিজ্ঞাসা করলেন শতপথী সাহেব। মধুসূদন বাবু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, বগলবাবুই সেদিন বাঁচিয়েছিলেন আমাকে। ঘটনাটা খুলে বলি। তখন সবেমাত্র নরেন্দ্রপুরে হেমকান্ত উচ্চ বিদ্যালয়ের সেকেন্ড মাস্টার হিসাবে যোগ দিয়েছি। বেতন অল্প। পরিবার নিয়ে এলে ওই টাকায় সংসার চালানো মুশকিল হবে বলেই একটা ঘরের খোঁজ করতে লাগলাম। আমি একাই থাকব, নিজেই রেঁধে বেড়ে খাবো, কম পয়সায় হয়ে যাবে। অনেক খোঁজ খবর পেয়েও সেই রকম ঘর পেলাম না। হেডমাস্টার মশাই বললেন, সিউড়িতে আমার একটা পরিচিত এক উকিল আছেন, ওনার একটা বাড়ি খালি পড়ে আছে। তবে বাড়িটা কিন্তু পরিত্যক্ত, তবে ঘরগুলো ভালো অবস্থায় আছে। একবার দেখে আসো, যদি পছন্দ হয়। পরের দিন রবিবার। হেডমাস্টার মশাইয়ের কাছে ঠিকানা নিয়ে চললাম সিউড়ির উদ্দেশ্যে। উকিলবাবুর সাক্ষাৎ পেতে খুব একটা সমস্যা হলো না। উনি আমাকে নিয়ে গেলেন ওই বাড়িতে। খ্রিস্টান চার্চের অনতি দূরেই ঘরখানা। ঘরটা দোতলা, ভিক্টোরিয়ান স্টাইলের। বাড়ির সামনের দরজায় ব্রিটিশ অ্যামব্লেম, দুটো সিংহ একে অপরের দিকে আক্রমণে উদ্যত, মাঝে ইউনিয়ন জ্যাক। বাড়িটার নিচের ঘরগুলোর মধ্যে একমাত্র মাঝের একটা ঘর বাদ দিয়ে সবগুলোই ব্যবহারের অনুপযোগী। জানলা দরজা ভেঙে পড়েছে, ঘরময় ভাঙা আসবাবপত্র। বাদুর আর ছুঁচোর বিষ্ঠা আর ধুলোয় ময়লাতে পরিপূর্ণ। ওপরের ঘরগুলো মোটামুটি কাজ চলা গোছের। উকিলবাবুর কাছ থেকে চাবি নিয়ে নিলাম। সোমবার স্কুলের পর জিনিসপত্র নিয়ে রওনা হব। নতুন বাসাবাড়ি হতে স্কুল হাঁটা পথে 1 ঘন্টার রাস্তা। অসুবিধা হবে না। তাছাড়া খুব প্রয়োজন হলে হেডমাস্টার মশাইয়ের বাড়িতেই থেকে যাব। উকিলবাবুও ভালো মানুষ। ঘর ভাড়ার টাকা নিতে অস্বীকার করলেন। আশ্বাস দিলেন যে দোতলায় পরপর 2টো ঘর পরিষ্কার করিয়ে রাখবেন। সোমবার স্কুলে গিয়ে দেখলাম নতুন গণিতের শিক্ষক এসেছে। ছোকরা বেশ চটপটে আর মেধাবী, তবে উড়ু উড়ু ভাব। বেশি দিন টিকবে বলে মনে হলো না। নাম বলল বগলাচরণ ভট্টাচার্য। মনোহরপুকুরে তার বাড়ি। প্রথম দিন হতেই ছোকরাটার হাবভাব আমার ভালো লাগেনি। আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলো ছেলেটা। এ দৃষ্টি সাধারণ দৃষ্টি নয়, গভীর দৃষ্টি। ঠিক যেন অতলান্ত জলের মতো। অস্বস্তি লাগে। নতুন বাসাবাড়িতে দিন 2 বেশ ভালোই কাটলো। তৃতীয় দিন সকালে উকিলবাবুর সঙ্গে এলেন এক ভদ্রলোক, অনুজ সেন। দুমকায় তার বাড়ি। ভদ্রলোক বিড়ি পাতার ব্যবসা করেন। ঝাড়খণ্ডের বিস্তীর্ণ কেন্দুপাতার জঙ্গল হতে পাতা সংগ্রহ করে প্রসেসিং করে সিউড়িতে বিক্রি করেন। সিউড়ি হতে বীরভূম, মুর্শিদাবাদ আর বর্ধমানে বিভিন্ন জায়গায় তিনি যান। অনুজবাবুর দরকার একটা আশ্রয়ের।
যেখান থেকে তিনি ব্যবসা চালাবেন। আমার পাশের ঘরেই অনুজবাবু থাকার জায়গা হলো। আমিও একজন সঙ্গী পেয়ে খুব খুশি হলাম। কথা বলার একজন লোক তো পাওয়া গেল, কিন্তু অনুজবাবু আসার পর থেকেই যা যা ঘটনা ঘটতে লাগলো তাতে বেশ অসহায় লাগতে লাগলো নিজেকে। বাক্সের ভেতর হতে খাবার উধাও হতে লাগলো। তালাচাবি দেওয়া বাক্স হতে বিস্কুট চানাচুরের মতো জিনিস উধাও হয়ে যাওয়া মোটেই সাধারণ ব্যাপার নয়। অনুজবাবুকেও সন্দেহ চোখে দেখা উচিত নয়, কারণ প্রথমত উনি পয়সাওয়ালা লোক। আমার বাক্স হতে চুরি করে বিস্কুট খাবেন এটা ভাবাই বাতুলতা। দ্বিতীয়ত চাবি আমার পৈতেতে বাঁধা, সুতরাং ওনার পক্ষে কাজটা অসম্ভব। চুপ করে থাকাটাই উচিত বিবেচনা করে বিষয়টা নিয়ে আর উচ্চবাচ্য করলাম না। কিন্তু পরের দিন সকালেই ঘটল আর একটা ঘটনা। চা করে 2 কাপ চা টেবিলের ওপর রেখে বাক্সটা খুললাম বিস্কুট বের করতে। বিস্কুট বের করতে করতে কানে এলো একটা খসখস কচকচ শব্দ। ইঁদুরে কিছু কাটছে বোধ হয়, কিন্তু চিবিয়ে খাওয়ার মতো শব্দ। তড়িঘড়ি বাক্সটা বন্ধ করে টেবিলের কাছে এলাম। টেবিলের ওপর 2 কাপ চায়ের 1 ফোঁটাও অবশিষ্ট নেই। অনুজবাবুর জন্য রাখা চায়ের কাপটা যে প্লেটের ওপর ছিল তাতে কয়েকটা হাড়ের টুকরো, কাঁচা মাংস হতে ছাড়িয়ে নেওয়া হাড়ের টুকরো। কাকটাকের কাজ হলেও হতে পারে, কিন্তু কাকের পক্ষে 2 কাপ চা খেয়ে নেওয়া বা প্লেটের ওপর ওভাবে হাড়ের টুকরো সাজিয়ে রাখা সম্ভব নয়। কথাটা বলতেই আটকে উঠলেন অনুজবাবু। চোখ কপালে তুলে বললেন, বলেন কি মশাই, এ তো ভৌতিক কাণ্ড। বাড়িতে নির্ঘাত ভূত আছে, এটা মনে হয় ভুতুরে বাড়ি, খুব সাবধানে থাকতে হবে। হেডমাস্টারকে গিয়ে বলতেই উনি বললেন, বাড়িটা অনেক পুরনো, ওরকম পুরনো বাড়িতে ভূত টুত থাকাটাও আশ্চর্য কিছু নয়। তুমি একবার আমাদের নতুন অঙ্কের মাস্টারকে নিয়ে যেতে পারো, ও তন্ত্রমন্ত্র অনেক কিছুই জানে, তিব্বতেও ছিল বহুকাল। হেডমাস্টার মশাইয়ের কথা শুনেই মনে পড়ে গেল ওই নতুন মাস্টারের অদ্ভুতভাবে তাকানোর কথা। সমস্তটাই খুলে বললাম। শুনে গুম হয়ে গেলেন হেডমাস্টার মশাই। কিছুক্ষণ পরে তিনি বললেন, মন্দ বলনি হে, এসব লোক ভালোর সাথে মন্দটাও পারে। ও অঙ্কের মাস্টার আর তুমি পড়াও ইংরাজি, না মিলছে না। কি মিলছে না স্যার? একই সাবজেক্ট হলে অনেক সময় ঈর্ষা নিয়ে বিদ্বেষ হয়, কিন্তু সে কেস নয়। আচ্ছা, এমন কি কিছু করেছো যাতে ওর মনে রাগ জন্মেছে? ভেবে বললাম, না তো, সেরকম তো কিছু হয়নি। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম বগলাবাবু চলেছেন ক্লাসে। আমাকে দেখে স্মিত হেসে বলল, গুড ডে স্যার, কেমন আছেন? বলতে ইচ্ছে করলো যে তুমি যেমন রেখেছো, কিন্তু পারলাম না। একমুখ হেসে বললাম, ভালো, খুব ভালো। ছোকরা কিছু যেন বলতে চায়, কিন্তু বলে উঠতে পারে না। হয়তো আমাকে ব্যঙ্গ করে বলতে চায়, কি স্যার কেমন দিলাম, আর লাগবেন না আমার সঙ্গে। এরপর হতে যা যা ঘটতে লাগলো তাতে বাসাবাড়িতে টিকে থাকাই মুশকিল হয়ে উঠল। রাতের বেলায় শুয়ে আছি, হঠাৎ দরজায় খটখট শব্দ। বিরক্ত হয়ে উঠলাম, নিশ্চয়ই অনুজবাবুর কিছু দরকার। লণ্ঠনের আলো বাড়িয়ে দিয়ে দরজার কাছে গেলাম। দরজা খুলতেই এক ঝলক শীতল দমকা হাওয়া ঘরের ভেতর ঢুকলো। বাইরে কেউ নেই, তাহলে কি হাওয়ায় ধাক্কা মেরেছে? দরজা বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসতে না আসতেই আবার শব্দ। তবে এটা আসছে ঘরের ভেতর থেকেই। কেউ যেন বাক্সটা খুলছে। ধুত, চাবি তো আমার কাছে। নিশ্চয়ই কোনো ইঁদুর বাক্সের ওপর নাচানাচি করছে। ঘুমাবার চেষ্টা করলাম, কিন্তু শব্দের জ্বালায় 2 চোখের পাতা এক করতে পারলাম না। হাত বাড়িয়ে টেবিলে রাখা লণ্ঠনের আলোটা বাড়িয়ে দিলাম। লণ্ঠনের সেই আবছা আলোতে যা দেখলাম তা আমার হৃদয়ের গতিকে বাড়িয়ে দিল। এ কি দেখছি আমি? দেখলাম একটা মানুষ, না না মানুষ নয়, পিশাচ বাক্স খুলে
বয়ম থেকে চানাচুর বের করে খাচ্ছে। উহ, কি বীভৎস! শরীরের চামড়া যেন শুকিয়ে এসেছে। সেই শুকনো চামড়ার ওপর কিলবিল করে বেড়াচ্ছে অসংখ্য পোকা। মেরুদণ্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে। এরপর কি হলো আর মনে নেই। সকালবেলায় দেখলাম আমি পড়ে আছি তক্তার নিচে। কোনো রকমে উঠে ফের শুয়ে পড়লাম বিছানায়। একটু সুস্থ হতেই গেলাম বাক্সটার কাছে। না, যেমনকার তেমনই তালা বন্ধ করা অবস্থায় আছে বাক্সটা। বাক্সটা খুলতেই অবাক হয়ে গেলাম, চানাচুরের কৌটো খালি। সেদিন আর রান্না বসানো হলো না। না খেয়েই বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আজ আসেনি বগলাচরণ। পিয়ন বলল, ভট্টাচ স্যারের পেটের ব্যামো, কাল রাতে খাওয়া দাওয়ার গণ্ডগোল হয়েছে বোধ হয়, সকাল থেকেই। ফিচেল হাসি হাসলো সে। কেউ না দেখলো আমি বুঝলাম ভট্টাচ মশাইয়ের পেট খারাপ হওয়ার আসল কারণ। এত এত চানাচুর খেলে যে কারোরই পেট খারাপ হতে বাধ্য। ভাবলাম একবার যাব ওর বাসায়, সরেজমিনে দেখে আসা দরকার। স্কুল ছুটির পর গেলাম বগলাচরণের বাড়ি। দেখলাম বিছানায় শুয়ে রয়েছেন উনি। বারবার বাইরে যেতে যেতে চোখ মুখ বসে গিয়েছে, কিন্তু সেই অপলক দৃষ্টিটা এখনো আছে। কি যেন দেখছে আমার মধ্যে। বললাম, কি এমন খেলেন? বগলাচরণ অতি কষ্টে হেসে বলল, রাতে তেমন কিছু ছিল না, চানাচুর দিয়ে মুড়ি খেয়েছিলাম। চানাচুরটাই খারাপ ছিল মনে হয়। সে যাই হোক, মুকুজ্জেমশাই, আপনার সঙ্গে একটা কথা ছিল। অনেক দিন ধরেই বলবো কি বলবো না ভাবছি। কথার ভাজেই বুঝতে পারলাম বগলাচরণের উদ্দেশ্য। এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে, তাই আর কথা না বাড়িয়ে চাদরটা কাঁধে তুলে নিয়ে বললাম, সেসব কথা পরে হবে। সন্ধ্যা হয়ে এসেছে, রাস্তাও অনেক। এখন আমি আসি। শুভ সন্ধ্যা ভট্টাচ মশাই। বগলাচরণ অনেক কষ্টে উঠে এলো, দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। আমিও চট জলদি পা চালাতে লাগলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। শহর ঢোকার ঢের আগেই রাত্রি নেমে এলো। তখনকার দিনে তো আর এত বিজলি বাতি ছিল না, ফলে রাতের অন্ধকারে দূর থেকে শহর আর মাঠের তফাৎ বোঝা মুশকিল। প্রায় ঘন্টা দুয়েক হাঁটার পর যখন গন্তব্যে পৌঁছাতে পারলাম না, তখন খটকা লাগলো। ভুলোই ধরেনি তো? হ্যাঁ, ভুলোই বটে। আশেপাশে জনবসতির কোনো চিহ্ন নেই। ভুল করে যেখানে এসে পড়েছি সেটা সিউড়ি তো নয়। সিউড়ি হতে যে কতটা দূরে তা ঈশ্বরই জানেন। এরকম 7-5 যখন ভাবছি, তখন নজর গেল দূর দিগন্ত রেখার দিকে। অসংখ্য উজ্জ্বল আলোর বিন্দু এগিয়ে আসছে আমার দিকে। কি ওগুলো? আলোর বিন্দুগুলো কিছুটা কাছে আসতেই হাত পা ঠান্ডা হয়ে এলো। ওগুলো নিছকই কোনো আলোর বিন্দু নয়, ওগুলো চোখ, ক্ষুধার্ত শিয়ালের চোখ। মাঠের মধ্যে একা পেয়ে ছিঁড়ে খাবে। হাতে একটা লাঠিও নেই যে আত্মরক্ষা করব। আমি মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করতে লাগলাম। চোখগুলো আরও কাছে এগিয়ে আসছে, আর হয়তো বাঁচার কোনো উপায় নেই। কিন্তু ঠিক তখনই একটা সুমধুর কণ্ঠের গান কানে এলো। কেউ যেন শ্যামা সঙ্গীত গাইতে গাইতে এগিয়ে আসছে। আর সেই লোকটা যত এগিয়ে আসছে, চোখগুলো ততই পিছিয়ে যাচ্ছে। লোকটা যখন আমার কাছাকাছি এলো, তখন চোখগুলো অনেক দূরে চলে গেছে। লোকটাকে ধন্যবাদ জানিয়ে বললাম, আপনি না এলে ছিঁড়ে খেত হতচ্ছাড়ারা, খুব বাঁচালেন। লোকটা শান্ত কণ্ঠে বলল, আমার সঙ্গে আসুন। পেছন ধরলাম লোকটার। মিনিট 40-এর ভেতরেই পৌঁছে গেলাম নিজের ঘরে। গোটা রাস্তা একটা কথা বলল না লোকটা। দরজার কাছে আসতেই মুখ খুলল, বলল, আপনি তাহলে যান, এবার বিশ্রাম নেন। তবে হ্যাঁ, একটু সাবধানে থাকবেন, বিপদ আপনার ঘরেই। লোকটা অন্ধকারে মিলিয়ে যেতেই সম্মিত ফিরল। ঘরের দরজায় এসে লণ্ঠনটা ওপরে তোলা মাত্রই
এক মুহূর্তের জন্যে লোকটার চেহারা আমি দেখেছি। আমি হলফ করে বলতে পারি ওই লোকটি আমাদের স্কুলের নতুন অঙ্কের শিক্ষক বগুলাচরণ। পরের দিন স্কুলে গিয়ে দেখলাম বগুলাচরণ এসেছে। শরীর বেশ দুর্বল হলেও কালকের চেয়ে অনেক সুস্থ। আমি হাত জোর করে ধন্যবাদ জানাতেই মুচকি হাসলো। ও ক্লাসে যেতেই হেডমাস্টার মশাই এলেন। ওনাকে সব কথা বলতেই উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, খুব সমস্যায় পড়লাম হে। সত্যি বলতে কি তোমার কথা শুনে স্রেফ আতঙ্কের বশেই ওর মুখোমুখি হয়নি। স্কুল ছুটি হওয়ার সময় দৌড়ে এলাম বগুলাচরণের কাছে। উনি বলল, আমার ঘরে একটু সমস্যা আছে, যদি আজকের রাতটা আপনার ঘরে কাটাতে পারি। না করতে পারলাম না, বললাম হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আসুন। সারা রাস্তা উদ্বেগের মধ্যে কাটলো। আজ রাতে কি হয় কি জানি, জেনে শুনে কাপালিক তান্ত্রিককে ঘরে নিয়ে যাচ্ছি। ওর তন্ত্রশক্তির প্রভাব যা দেখছি তাতে আজকের রাতটাই আমার শেষ রাত। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আজ আবার অমাবস্যা। ঘুটঘুটে অন্ধকার রাতে পাশে বিপদ নিয়ে শোয়ার অস্বস্তি যে কি তা বলে বোঝাতে পারবো না। হাত পা শীতল হয়ে আসছে। কাল শেষ রাত হতেই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে আবহাওয়াও বেশ শীতল। খোলা জানলাগুলো হতে আগত তীব্র বাতাস কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। ঘুম আসছে না, তবুও চোখ বন্ধ করে পড়ে রইলাম। এভাবে কত সময় কেটে গেল জানি না, কিন্তু আস্তে আস্তে আমার শরীরের নার্ভগুলো শিথিল হয়ে আসছে। তলিয়ে যাচ্ছি একটা কৃষ্ণ গহ্বরের ভেতর। চোখ যখন খুললাম তখন কত রাত জানি না। বুকের ওপর একটা বিশাল ভারী কিছু চেপে রয়েছে। লণ্ঠনের মৃদু আলোয় দেখলাম সেটা আর কেউ নয়, প্রতি রাতে আসা সেই পিশাচটা দাঁত দিয়ে আমার গলায় ফুটো করার চেষ্টা করছে। আমি হাজারো চেষ্টা করেও বুক থেকে নামাতে পারলাম না পিশাচটাকে। চিৎকার করার চেষ্টা করলাম, না, পারলাম না। মৃত্যু যখন সন্নিকটে তখন পিশাচের পেছনে হাজির হলো একটা লোক। হাতে পদ্মবীজের মালা, কপালে সিঁদুরের তিলক। মালাখানা পিশাচের মাথায় স্পর্শ করতেই একটা নীলাভ ধুতি বের হতে লাগলো। পিশাচটা আমার বুক হতে নেমে পালাতে গেল, কিন্তু পারল না। মেঝেতে পড়েই ছটফট করতে করতে স্থির হয়ে গেল। এক লাফে বিছানা হতে উঠে টেবিলের কাছে গেলাম। লণ্ঠনটার আলো বাড়াতেই দেখলাম অবিশ্বাস্য সে দৃশ্য। মেঝের ওপর পড়ে আছেন অনুজ সেন, গোটা শরীর অর্ধগলিত। আতঙ্কে জ্ঞান হারালাম। সকালে উঠেই পুলিশে খবর দেওয়া হলো। অনুজ সেনের দেহটাকে নিয়ে গেল তারা। বড়বাবুর মুখে যা শুনলাম তা কোনো ভৌতিক কাহিনীকেও ছাপিয়ে যায়। এক ঝড় জলের রাতে দুমকা হতে সিউড়ি আসার পথে পথ দুর্ঘটনায় নিহত হয় অনুজ সেন। দেহ রাখা হয় মর্গে, কিন্তু হঠাৎ করেই মর্গ হতে হাওয়া হয়ে যায় অনুজ সেনের দেহ। ঠিক তার পরের দিন হতেই অনুজ সেন এসেছিলেন উকিলবাবুর সঙ্গে এই বাড়িতে। বগুলাচরণের হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বললাম, তোমাকে অনেক ভুল বুঝেছি ভাই, ক্ষমা করো। বগুলাচরণ হেসে বলল, ও কিছু নয়, আসলে প্রথম দিন আপনার কপাল দেখেই আমি বুঝেছিলাম যে খুব তাড়াতাড়ি একটা ফাড়া আসতে চলেছে, মৃত্যুযোগ। পরে আপনার আশেপাশে পৌষাচিক ছায়া দেখে নিশ্চিত হয়ে যাই। অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। যাই হোক, আর কোনো ভয় নেই, নিশ্চিন্তে বাড়ি যান। পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি, তবে আমার আন্দাজ সত্যি, বগুলাচরণ মাস ছয়েকও টেকেননি। ওরকম বাউন্ডুলের পক্ষে কোনো স্থায়ী চাকরি বেমানান। গল্প শেষ করে উপস্থিত শ্রোতাগণের দিকে তাকালেন মুকুজ্জে মশাই। গোটা ঘর জুড়ে পিনপতনের নৌ শব্দ। ইতিমধ্যেই আরেক পোস্ত চা নিয়ে হাজির হলেন বলরাম।
চায়ে চুমুক দিতে দিতে নন্দীবাবু বললেন, ভট্টাচার্যমশাই চিরকালই রহস্যময়, ওনার তল পাওয়া ভার। চায়ের কাপে চুমুক দিতে দিতে নন্দীবাবুর দিকে আর চোখে তাকালেন নকুল বটব্যাল। কাপখানা নামিয়ে রেখে বললেন, সেটা ঠিক বলেছেন মশাই, ভট্টাচার্যমশাইয়ের তল পাওয়া ভার। ওনাকে নিয়ে আমারও একটা অভিজ্ঞতা আছে, শুনবেন? মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। এতক্ষণ শুনছিলেন লেখক সুব্রত মজুমদারের কলমে পদ্মদহের পেতকথার প্রথম পর্ব, মৃত্যুযোগ। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।